আরজিকর ফাইলস খুলে গেছে আগেই, এবার স্ক্যানারে অভিক দে, এবার চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমি সরাসরি আরো তথ্য জানবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি ঝিলমের কাছ থেকে। ঝিলম, একদমই অভিক দে এমন একজন চিকিৎসক নেতা যার নাম বারবার আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডে ফোরফ্রন্টে এসছে, এবং তার বিরুদ্ধে শুধুমাত্র যে এই যে হত্যাকাণ্ড এবং ধর্ষণ সেটাই যুক্ত থাকার অভিযোগ সেরকম নয়, তার বিরুদ্ধে অভিযোগ বহু আছে। থ্রেট কালচার বলে যে বিষয়টা বারবার চিকিৎসক, শিক্ষক এবং জুনিয়র ডাক্তাররা বলেছেন, সেটার অন্যতম হাতিয়ার জনক তাকে বলে বলা হয়। তিনি একদিকে যেমন পড়ুয়া চিকিৎসক তাদেরকে ভয় দেখাতেন, অন্যদিকে শিক্ষক চিকিৎসকদের ভয় দেখাতেন বলে অভিযোগ। কাউকে বদলি করার হুমকি দিতেন এবং বদলি হতো, এবং জুনিয়রদের ফেল করার হুমকি দিতেন, তারা ফেল হতো। যাদেরকে পাস করার প্রতিশ্রুতি দিতেন তারা পাস করতো, এমনকি তাদেরকে করতো নাম্বার তারা পাবেন সেটাও বলে দিতেন। এবং এই সমস্ত অভিযোগ, সাপ্লিমেন্টারি দেওয়ার অভিযোগ হতো, সেই অভিযোগ যে সাপ্লিমেন্টারি বলে বলে সাপ্লিমেন্টারি দেওয়া হতো বিরোধী ভাবনা চিন্তার পড়ুয়া চিকিৎসকদের, এবং শিক্ষক চিকিৎসকরা তো তার ভয়ে রীতিমতো ধড়হড়ি কম্প থাকতো। এবং এর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করা হয়েছিল আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডের সময়। তবে সেই সময় রাজ্য সরকার তাকে সাসপেন্ড করেই থেমে থাকে, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি। এই মুহূর্তে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের অনুমতি দিয়েছে রাজ্যপাল, এবং একই সঙ্গে সে যে কিভাবে সার্ভিস কোটায় স্নাতকোত্তরের সুযোগ পেয়েছিল সেটা নিয়েও তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করার কথা বলা নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ ছিল। কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তো কারো বিরুদ্ধে হুমকির, এরকম নানা অভিযোগে বিজেপির আমলে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের একাধিক কাউন্সিলর। আর এসবেরই কার্যত হটস্পট হয়ে উঠছে বিধাননগর পুরসভা। এখানেই পরপর গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল কাউন্সিলর। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটা নাম, সম্রাট বড়ুয়া ওরফে রাখাল। তোলাবাজি, হুমকি সহ নানা অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল বাগুইআটি থানার পুলিশ। তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এমনকি ইডির হাতে ধৃত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুরও কাছের লোক বলে পরিচিত। এক প্রমোটারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এই কাউন্সিলরকে। আমরা যেটা প্রজেক্ট করেছিলাম, ওই প্রজেক্টে আমাদের উপর অনেক হয়েছে, হ্যাম্পার হতে হয়েছে কাজ করতে গিয়ে। আমাদেরকে বেশি রেটে মাল নিতে হয়েছে। 15 লাখ টাকার উপর আমাদের থেকে ডিমান্ড ছিল। ডিমান্ড তো আমাদের 2023-24 সাল থেকে আমরা কাজ করছিলাম, তখন থেকে সেই ডিমান্ড ছিল। সিভিক ভলান্টিয়ার থেকে একলাফে ওয়ার্ডের কাউন্সিলর, গত 15 বছরে উল্কা গতিতে উত্থান হয়েছে এই তৃণমূল নেতার। সূত্রের দাবি, বিধাননগর কমিশনারেটের আওতায় এককালে সিভিক ভলান্টিয়ার ছিলেন সম্রাট বড়ুয়া। রাজারহাট গোপালপুরের তৎকালীন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির হাত ধরে রাজনীতিতে প্রবেশ। তার আত্মসহায়ক হিসেবে কাজ করতেন। গত পুরভোটে তৃণমূলের টিকিটে জিতে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। আর এখন তিনি কোটি কোটি টাকার মালিক, আছে 3টে গাড়ি। গত বছর নিজের বিয়েতে প্রায় 5 কোটি টাকা খরচ করেছেন। আর এবার রাজ্যের পালা বদলের পর তাঁকেই পাকড়াও করল পুলিশ। দাদাবাবু কি বলবেন? আপনি গ্রেফতার, তোলাবাজির অভিযোগ করা হচ্ছে আপনার বিরুদ্ধে, কিছু বলবেন আপনি? এর আগে 15ই মে প্রমোটারকে মারধরের অভিযোগে বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। 2024 সালে যখন 15ই ডিসেম্বর আমার প্রতি আক্রমণ হয়েছিল, 1 কোটি টাকা চেয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল, এই থানায় এসেই অনেক কমপ্লেন করেছি, হাইকোর্ট গেছি, অনেক কিছু করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই যেদিন কমপ্লেন করলাম সেদিনকারাই অ্যারেস্ট হয়ে গেল। গত সোমবার দোকান তৈরির নামে এক ব্যক্তির থেকে 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, তিনিও ছিলেন দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ। বৃহস্পতিবার তোলাবাজির অভিযোগে সুজিত বসু ঘনিষ্ঠ 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করে উত্তর বিধাননগর থানার পুলিশ। সূত্রের খবর, ধৃত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন তিনি। আগেও করেছে, এখনো ধমকি চমকি দিচ্ছে। অভ্যাস পাল্টাতে হবে। অনেকে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, পালিয়ে গেছে, কিন্তু দুনিয়াতে যেখানে যাক পুলিশ তাদেরকে টেনে আনবেই। আর এই পুলিশই সাজা দেবে, কেউ পার পাবে না। কোন কেসে কে অ্যারেস্ট হচ্ছেন সেটা নির্দিষ্টভাবে এইভাবে বলা মুশকিল। তবে এইটুকু বলা যায় যে একটা তৃণমূল কংগ্রেসের উপর একটা প্রতিহিংসা পরায়ণ একটা সার্বিক বাতাবরণ একটা তৈরি করা হয়েছে। এবার তার মধ্যে যেগুলি অন্য ধরনের কোনো কেস, সেই কেসগুলিতে কে অ্যারেস্ট হচ্ছেন বা কি অ্যারেস্ট হচ্ছেন
সেগুলো কিন্তু কেস টু কেস স্টাডি না করে অ্যাজ এ হোল বলা সম্ভব নয়। অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ বর্মা ওরফে টিঙ্কুকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভাঙচুর ও তোলাবাজির অভিযোগ উঠেছিল। সুকান্ত মুখোপাধ্যায়, জয়ন্ত পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ কারোর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কারোর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, শুধুমাত্র এই অভিযোগে বিধাননগর পুরসভা থেকেই একাধিক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন। আর সম্রাট বড়ুয়া তার উত্থান যে কিভাবে, তা তো প্রতিবেদনেই আমরা তুলে ধরলাম। মানে অর্ণবদা, যেটা পরিষ্কার হচ্ছে যে রাজ্যে যদি পালাবদল না হতো তাহলে তো সামনেই আসতো না যে তৃণমূলে এত কীর্তিমান রয়েছে। দেখুন, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি আগের দিনও আপনাকে এই একই রকম অনুষ্ঠানে, এই 6টার অনুষ্ঠানেই আপনাকে বলেছিলাম যে যে এলাকায় এই ধরনের নেতাদের পাওয়া যাচ্ছে বা যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, তো সেখানে কি শুধুমাত্র এই নেতারাই রয়েছে? ওই সমস্ত প্রত্যেকটি এলাকায় আপনি যদি খোঁজ করেন, নিশ্চিত ওখানে সৎ মানে মানুষের পাশে থাকেন, কাজ করেন এরকম নেতারা রয়েছে, এরকম লোকেরা রয়েছে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছে। তাহলে সেই লোকগুলো কখন থেকে সাইড হয়ে গেল? কখন থেকে এই যে আপনি দেখালেন একজনকে, এখানে আপনি প্রথমে যখন দেখাচ্ছিলেন বিয়েতে নাকি 5 কোটি টাকা খরচ করেছে, তা বিয়েতে 5 কোটি টাকা খরচ করেছে মানে লোকটার আছে কত টাকা সব মিলিয়ে? সম্রাট বড়ুয়া কত টাকা রয়েছে? মানে এইরকম লোক চলে আসছে সামনে। আর যে লোকগুলো সত্যি সত্যি দীর্ঘদিন ধরে, মানে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে বা তারও আগে থেকে যারা সত্যি সত্যি লড়াইটা করে দলটাকে একটা জায়গায় নিয়ে আপনি এসেছে, বলছেন যে এই সম্রাট বড়ুয়াদের মতো লোকজনও রয়েছেন, আবার সব লোকজনও রয়েছেন, কিন্তু তৃণমূল এত বছর ধরে, মানে গত 15 বছর ধরে তৃণমূল বুঝতে পারেনি যে সম্রাট বড়ুয়াদের মতো লোকজন এই তৃণমূলে থেকে কিভাবে নিজেদের উন্নতি করে গেছে। তার কারণটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ঘুণপোকা। আমি বলবো প্রাতিষ্ঠানিক ঘুণপোকা তৈরি হয়েছিল এবং সিস্টেমের মধ্যে ওই ঘুণপোকা একটু একটু করে গোটা সিস্টেমটাকে ভেতর থেকে খাচ্ছিল। তো সেই যখন টোটাল সিস্টেমটাই যখন এরকম সিস্টেমেটাইজড একটা এই ধরনের মানে বলবো দুর্নীতি বলুন বা এই ধরনের মানুষের উপর বলপ্রয়োগ বলুন বা গাজওয়ারি বলুন, এরকম একটা সিস্টেম যখন তৈরি হয়ে যায়, মানে অর্ণবদার মুখে প্রাতিষ্ঠানিক ঘুণপোকা শুনে বেশ ভালো লাগলো, কারণ এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কি পরিস্থিতি হয়েছে তা আমরা বারবার দেখেছি। 26,000 চাকরি চলে গেছে, জাস্ট এক লপ্তে চাকরি চলে গেছে। তো তখন আমরা বারবার বলতাম এই কথা, কিন্তু তখন কোথাও কি প্রাতিষ্ঠানিক ঘুণপোকা শব্দটা আমরা মানে শুনতে পাইনি। ভালো লাগলো, মানে এই বিলম্বিত বোধোদয় দেখে ভালো লাগলো। আমি একটু ওফেলিয়া দির কাছে আসি। ওফেলিয়া দি, মানে যেটা পরিষ্কার হচ্ছে যে একের পর এক যেভাবে ধরা পড়ছে, তাতে মানুষের উন্নয়ন তো হয়নি। তৃণমূলে ঢুকে বা তৃণমূল দলটা করে কাউন্সিলর হয়ে কিভাবে নিজেদের সম্পত্তি তারা বাড়িয়ে গেছে, তো মারাত্মক সব অভিযোগ। এই অভিযোগগুলো আসারই ছিল, কারণ এরা দিনের পর দিন মানুষের টাকা লুট করেছে। আজকেও আমরা এরকম একটা বিধাননগরের জায়গায় গেছি, আর উচ্চারণ করলাম না, সেখানে কিন্তু আর একজন কাউন্সিলর রমরমিয়ে বেআইনি ব্যবসা করছে সরকারি জমিতে। তারাও এবার ধরা পড়বে। এরা প্রত্যেকে, কেউ ছোট থেকে কে সিভিক পুলিশ থেকে হয়েছে সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে কাউন্সিলর হলো মানেই তার কোটি কোটি টাকা হয়ে গেল। এই পদ্ধতি, এই প্রক্রিয়াটা কেন এলো সিস্টেমের মধ্যে, এটা এসছে, এইটা কিন্তু একদম মাথা অবধি ছিল, যার জন্য প্রশ্রয় পেয়েছে যে তুমি নাও। ওই যে 25-75 বলে দিয়েছিল, অতএব 25-75-এর গল্প ছিল বলেই আজ সরকার পরিবর্তন না হলে, আমি বলছি যিনি এসছেন তৃণমূলের প্রতিনিধি, তিনিও বোধহয় এই বাক্য আজকে ঘুণপোকার কথাও বলতেন না, কি প্রাতিষ্ঠানিক ঘুণপোকা তখন উনি মুখেও আনতেন না। এই ঘুণ ধরে একেবারে ভেঙে পড়তো, পরিকাঠামো ভেঙে পড়েইছে, এবং সেইটাই আমরা আজকে চোখের সামনে তুলে ধরছি। কারণ আর দুর্নীতি হবে না, দুর্নীতি মুক্ত হবে প্রশাসন। এই পুলিশ যে আগে একটা চোর ধরতে পারতো না, এই কাউন্সিলর যখন একবারে মাথা ফাটিয়ে দিয়ে গেল তাকে ধরতে পারতো না, কি করে রাতারাতি ধরা পড়ে? পুলিশ কি বদলে গেল, নাকি তাদের হাতে 10টা করে বন্দুক গুজে দেয়া হলো? না, তাদের হাতে অদৃশ্য একটা দড়ি বেঁধে দেয়া ছিল, কানে তুলো আগের সরকারের ক্ষেত্রে পুলিশ ওই সমরেশ চক্রবর্তী, যার কথা আপনি বলছিলেন, বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার খোঁজও পায়নি। প্রমোটারকে মারধর করলো, তারপর দেখা গেল যে পুলিশ খোঁজ পাচ্ছে না, তিনি গিয়ে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে জামিনও পেয়ে গেলেন। সোনা পাপ্পুর বেলাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় তাকে দেখেছি, কিন্তু পুলিশ তাকে ধরতে পারে না, অদৃশ্য এরা সব। কিন্তু তাদের এখন দৃশ্যমানতা এসছে, সশরীরে তাদের আমরা আবার হাজিরা দিতে যেতে দেখতে পাচ্ছি, তাদের জেল হাজতেও দেখতে পাচ্ছি। একদম, কিন্তু পুলিশ চাইলে যে ধরতে পারে, পুলিশ চাইলে যে কড়া পদক্ষেপ করতে পারে, তার একের পর এক নজির আমরা দেখতে পাচ্ছি। যেরকম তোলাবাজি, মারধর ও শ্লীলতাহানি কাণ্ডে এবার বরানগরের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে যেটা খবর, গত রাতে বনহুগলিতে একটি ঝামেলায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতা শঙ্কর রাউতের 5 সহযোগী। গন্ডগোলের পর সবাইকে নিয়ে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছে যান শঙ্কর রাউত।
অভিযোগ সেই সময় পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে সেখানে আসেন তৃণমূল নেতা, আর এ নিয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। সলিলদা, পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে, আচ্ছা তার আগে আমি বলি, বিধাননগরে তুমি যে বললে অনেক কাউন্সিলরের নাম বললে অ্যারেস্ট হয়ে গেছে, 5 কোটি টাকা, বিরাট বৈভব, বিরাট প্রপার্টি করেছে, সিভিক ভলেন্টিয়ার থেকে কাউন্সিলর হয়েছে। আর তোমার মেয়র পরিষদ কি করে? মেয়র পরিষদ যে দেবরাজ চক্রবর্তী, জানো তাকে চেনো? দেবস্মিতা, এই দেবরাজ চক্রবর্তী হচ্ছে বিধাননগর অঞ্চলে আপ টু নিউটন হচ্ছে যত সমস্ত দুর্নীতি বলো, রাহাজানি বলো, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বলো, তোলাবাজি বলো, সিন্ডিকেট বলো, সবার পুরোধা হচ্ছে ওই দেবরাজ চক্রবর্তী। ও হচ্ছে, ওর মাথায় ডাইরেক্ট হাত হচ্ছে ক্যামাক স্ট্রিটে। ও ডাইরেক্ট এত পাওয়ারফুল, এত শক্তিশালী, ও ডাইরেক্টলি যোগাযোগ করতো ক্যামাক স্ট্রিটে। ও যা রোজগার করত, অদিতি মুন্সি যা রোজগার করত, তার একটা বড় অংশ যেত ক্যামাক স্ট্রিটে। ও সরকারি অফিসারদের ট্রান্সফার পোস্টিংয়ের দায়িত্ব পর্যন্ত নিয়েছিল। তোমাকে আমি বলবো কি, আর এখনো আজকের দিনে, আজকের এই সরকার হওয়ার পরেও যদি পুলিশের স্টিকার নিয়ে কোনো রাজনৈতিক দলের লোকেরা, সে তৃণমূলই হোক আর যেই হোক, তারা যদি এখনো চলাফেরা করে, রাজ্য সরকারের উচিত এখনই সেই পুলিশ ডিপার্টমেন্টে যারা যারা দোষী তাদের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে তাদের ইমিডিয়েটলি ডিপার্টমেন্টাল প্রসিডিংস করা উচিত, তাদের এগেনস্টে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত। হলে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা, দেখছো তো, সিভিক ভলেন্টিয়ার থেকে কাউন্সিলর থেকে কোটি কোটি টাকা, যারা সিভিক ভলেন্টিয়ার তারা গরিব লোক, আমি জানি, তারা দিন আনে দিন খায়, নো ওয়ার্ক নো পে, কিন্তু তাদের কিন্তু ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট যেন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার যেন ইমিডিয়েটলি এই প্রক্রিয়াটা চালু করে দেয়। একদম, মানে সলিলদা, আমি এই জায়গা থেকে আপনার কাছে আসতে চাইবো যে মানে গত সরকারে, প্রাক্তন সরকারের সময় একাধিক ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তখন যখন আপনাদের সঙ্গে কথা হতো, আপনারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশ চাইলে সব করতে পারে, ফ্রি হ্যান্ড দিলে কি করতে পারে। এই পালা বদলের পর তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। পুলিশ তো করতে পারে, পুলিশকে তো একদম মুখ এবং বধির করে রেখেছিল, হাইলি পলিটিসাইজড করে রেখেছিল। আন্ডার ডিউরেস পুলিশ কাজ করত, ভয় করতে বাধ্য হতো। দ্য অর্ডার পার্কুলেটেড ফ্রম দ্য আপওয়ার্ড, ওপর থেকে নিচে আসতো, এবং ওপরের এক শ্রেণীর পুলিশ অফিসার যারা প্রশাসনের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু, তাদের মধ্যে বেশিরভাগ লোক কিন্তু ভালো ছিল, কিন্তু কিছু কিছু আমলা যারা ছিলেন, কিছু কিছু সরকারি সিনিয়র পুলিশ অফিসাররা যারা ছিলেন, তারা এই শাসক দলের কথার বাইরে যাওয়ার মতো মুরত বা ক্ষমতা বা লোভ তারা সম্বরণ করতে পারেনি বলেই তারা তাদের কথা অনুযায়ী সেই অর্ডারগুলো, সেই নির্দেশগুলো নিচের তলার অফিসারদের দিত বলে তারা আন্ডার কম্পালশন এই নিচের তলার অফিসাররা করতে বাধ্য। তুমি যেটা বলবো, অফিলিয়াদি বললেন যে আজকে এরকম হলে এরকম হতো, সম্ভবত উনি আমার সঙ্গে এর আগে শো করেননি। আমি কখনো, অন্তত অন ক্যামেরা, একটা প্রকাশ্যে দুর্নীতি সেটাকে পুরোপুরি সমর্থন করেছি আমি কখনো করিনি, এবং সেই কন্টিনিউটি থেকেই আমি আজকে এই কথাটা বলছি। এবং দেবস্মিতা, আপনি যেমন বললেন বিলম্ব তো বহুত বোধোদয়, আমি কিন্তু তা না, আমি যে কথাটা বললাম আপনি সে কথা কিন্তু অ্যাড্রেস করলেন না। আমি বললাম যে ওই অঞ্চলে সৎ নেতা নিশ্চিত আছে, তাদের কাছ থেকে কোথায় ক্ষমতাটা চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে এই সমস্ত লোকের কাছে যারা কিনা এই ধরনের কাজগুলো করছে। আমি বলছি এখানে কোথাও শিফটিং হয়েছে, এতদিন কোথাও শিফটিং হয়েছে, হয়নি কেন অনুপ দা? এই প্রশ্নটাও তো ওঠে, প্রশ্নটা উঠছে সেই সাংগঠনিক ব্যাপার। এখন যখন আগে আসবে কে পরে নামগুলো আসবে, যখন সামনে আসছে অনুপ দা, এখন মনে পড়ছে যে ওই এলাকাতে নিশ্চিত কোনো সৎ কেউ রয়েছেন। শুনুন, আমি বলছি যে এই যে আমি যে কথাটা বলছি না, এই কথাটা দলের মধ্যে, এই কথাটা একাধিক জন তারা বিভিন্ন সময় বলেছে, তারা নিজেদের মধ্যে নিশ্চিত বলেছে, কখনো তা বলতে চেয়েছে, হয়তো পৌঁছাতে পারে কথাটাকে সামনে। না দেখুন, এখানে পরিষ্কার ব্যাপার, তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে বলে এসছে যে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন, মানে দুর্নীতি করে বিজেপিতে গেলে মাফ হয়ে যায়। আজকে তো দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস হচ্ছে টাকা তোলার মেশিন, যেখানে যে যাবে একের পর এক কোটি কোটি টাকা
নয় ছয় করা, ক্ষমতা, এইগুলো হচ্ছে একটা মেশিনে পরিণত হয়েছে। এটা দল ছিল না, এটা হচ্ছে টাকা তোলার মেশিন, ক্ষমতা দেখানোর মেশিন এবং দুর্বলদের ওপর অত্যাচার করার মেশিন। আজকে বলুন তো, যে এই যে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে কথা হচ্ছে, তাকে অনেকবার পূর্ণেন্দু বসু, যিনি তৃণমূল কংগ্রেস অনেক পুরনো দিন থেকে করছেন, তিনি তাকে টিকিট দেওয়ার যোগ্য মনে করেননি। তিনি এই দেবরাজ চক্রবর্তী চলে গেছিল কংগ্রেসে, তারপরে ফিরে এসছে। কারা দেবরাজ চক্রবর্তীকে দিল? আসলে পুরনো যারা তৃণমূল কংগ্রেসে যে বলছিলেন অর্ণবদা, সৎ মানুষ, যারা বিচক্ষণ মানুষ, তারা এনাদের প্রশ্রয় দেয়নি। এনাদের যারা প্রশ্রয় দিয়েছেন তারা হচ্ছে আইপ্যাক। তৃণমূল কংগ্রেস 2011-র পরে এবং তারপরে যখন এই যে ক্ষমতায় ছিল, একটা রাজনৈতিক দল না, কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছিল, যেখানে কে কত টাকা তুলে দিতে পারবে সেইটা হচ্ছে গ্রহণযোগ্যতার মাপকাঠি, কে কতটা পরিষেবা দিতে পারবে সেটা নয়। আজকে যখন একের পর এক মানুষ গ্রেপ্তার হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী, যখন মমতা বন্দ্যোপাধ্যায় একা ছিলেন, লড়াই করেছিলেন, তখন রাস্তায় নেমে যেতেন। আজকে এত তৃণমূল কংগ্রেসের 80 জন মতো বিধায়ক, কই কেউ তো রাস্তায় নামছেন না। তাহলে প্রত্যেকটা অভিযোগ আসলে সত্যি, প্রত্যেকটা অভিযোগ 12 জনকে দেখা গিয়েছিল একেবারেই, মানে গতকাল আমরা দেখতে পেয়েছি। মধ্যেই অনেকে মনে করছেন, অর্ণবদার মতো বিলম্বিত বোধোদয় নয়, তারা মনে করছেন যে এই ঘুণ পোকাটা ছিল, এটাকে বের করা উচিত। অভিলিয়াদি, এইটা এখন হয়তো তৃণমূল বলবে যারা ছিল সৎ ছিল, কিন্তু সৎ মানুষদের জায়গা প্রকৃতপক্ষে তৃণমূলে ছিল না। প্রথম 3 বছর ছিল কি সেটাও সন্দেহ। তারপর থেকে যেখানে একজন পার্থ চট্টোপাধ্যায়, অর্থাৎ তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি এসএসসি নিয়ে একটা শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, লজ্জাজনক। টাকা তার তোলা হয়ে গেছিল। 2016-র পর আর কোনো এসএসসি হয়নি। সোজা 15 বছরের সময়ে মাত্র 2বার এসএসসি করেছেন, আর বলেছিলেন এসএসসি কি দুর্গাপুজো যে প্রতি বছর বছর হবে? লজ্জা লাগে না? যেখানে মানুষ সম্মানের সঙ্গে মাথা তুলে এই চাকরি করে, নারীদের জন্য সবচাইতে সুবিধার এই চাকরি, যেখানে শিক্ষাকে অবলম্বন করে মানুষ বাঁচে। দেখুন, আজকে পালাবদল হয়েছে বলে কোথাও গিয়ে ভয় আউট হয়েছে। তারপর বেলেঘাটার ছবিটা আপনাদের সামনে রাখবো এই জায়গা থেকে, কারণ পালাবদলের পর দখল হওয়া পার্টি অফিস এবার বাড়ির মালিকই ভেঙে দিলেন। বেলেঘাটার মাঠপুকুরের বেআইনিভাবে পার্টি অফিস দখল করেছিল তৃণমূল। 11 বছর ধরে জমি দখল করে পার্টি অফিস চালাতো তৃণমূল। অভিযোগ করেছিলেন বাড়ির মালিক, এবং সেই বাড়ির মালিকই এবার এই পার্টি অফিস ভেঙে দিল। শেষেন্দুদা, রাজ্যের প্রতিটি ধাপে শুধু যে বেআইনি হয়েছে তা নয়, তার জেরে এই যে বলছিলেন না যে প্রাতিষ্ঠানিক গুণ পোকা হয়েছে, সেই গুণ পোকাগুলো সারিয়ে রাজনৈতিক একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হবে, যে জিনিসটা বাঙালি দেখেনি, বাংলা চায় যে জিনিসটা। আজকে বলছেন পিপিপি মডেল, পলিটিশিয়ান, প্রমোটার, এর থেকে অনেক পিপি আছে। পৌরপিতা, পঞ্চায়েত প্রধান, যারা খেতে পেত না তারা আজকে 5 তলা বাড়ি করে দিয়েছে, তাদের 4-5টা করে গাড়ি। কোত্থেকে আসে তাদের এইসব টাকা? আজকে দুর্নীতি করে করে ছোট্ট থেকে বট গাছে পরিণত করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা দিন দেখছেন, যে দিনের পর দিন তারা যে কষ্ট করে রোজগার করে, আজকে পরিশ্রম করে তারা দিন যাপন করছেন, আর তারা আজকে দিনের পর দিন টাকা রোজগার করছেন কিভাবে? না, বেআইনিভাবে টাকা রোজগার করছেন। একদম বেআইনিভাবে টাকা রোজগার করছেন। এবং এই প্রাতিষ্ঠানিক ঘুণপোকাগুলো যে তৃণমূলে বড় হচ্ছিল, খেয়ে দিয়ে লুট চালাচ্ছিল, সেটা মানুষ বুঝতে পেরেছিল। তাই মানুষ ভোট বাক্সে জবাব দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।